নমস্কার। আমরা শুনছি আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস অগ্নিপরীক্ষার ধারাবাহিক পর্বগুলি। আজ শুনে নেব পঞ্চম পর্বটি। আমরা গত পর্বে শুনেছিলাম তাপসীর এনগেজমেন্ট। হ্যাঁ, কিরিটির সাথেই। কিন্তু কিভাবে? তাপসী কি তার অতীত দিনের কথা ভুলে গেল? ভুলে গেল তার জীবনের সেই ছেলে খেলার ছেলেবেলা? আসুন শুনে নিই আজকের পর্বটি। এদিকে সত্যিই তখন তাপসীকে ডাকাডাকি পড়িয়া গিয়াছে। অতিথি অভ্যাগত সকলেই তাপসীকে দেখিতে উৎসুক। চিত্রলেখা কিরিটিকে ঘরে ঢুকিতে দেখিয়াই সহজে বলিয়া ওঠে, এই যে এসে গেছো তুমি? বেবির সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, ওই যে বাগানের ওই দিকটায় দেখলাম। চিত্রলেখা মনে মনে হাসিয়া ভাবে, হা হা, মরে যাই, ইনোসেন্ট এক্কেবারে। নিভৃতে দেখা করিবার সুযোগ সৃষ্টি করিতে পূর্বাহ্নেই বাগানে গিয়া বসিয়া আছেন মেয়ে। এইটুকু যেন চিত্রলেখা ধরিতে পারিবে না। দেখো দেখি, একটা অর্থহীন কুসংস্কারকে সার সত্য বলিয়া ধরিয়া লইয়া এই আগ্রহ ব্যাকুল হৃদয়কে দাবাইয়া রাখিয়া কি বৃথা কষ্টটাই না পাইতেছে এতদিন। যাক, শেষ অবধি যে সুমতি হইল এইটাই ঢের। স্নেহমধুর কণ্ঠে গদগদ ভঙ্গি আনিয়া চিত্রলেখা কিরিটিকে অনুযোগ করে, তা দেখে চলে এলে যে বড়, ডেকে আনতে হয় না? এক্ষুনি আসবেন বোধ হয়। বোধ হয়? বা, বেশ ছেলে তো বাপু। আজকের দিনে সেই বেচারাকে বোধহয়ের উপর ছেড়ে দিয়ে চলে আসা উচিত হয়নি তোমার। ওইদিকে সকলেই ওর জন্য ব্যস্ত হচ্ছে। খাওয়ার আগে গান গাইবার আর খাওয়ার পর গিটার বাজিয়ে শোনাবার প্রোগ্রাম রয়েছে। এদিকে মেয়ে নিরুদ্দেশ, বদ্ধ পাগল একটা। এইবার থেকে বাপু আমি নিশ্চিন্ত, ওর পাগলামি সারাবার ভার তোমার। কিরিটি মনে মনে হাসিয়া ভাবে, পাগলামি সারানোর ভার যে নেবে সে বেচারাই যে পাগল হতে বসেছে। অতঃপর চিত্রলেখা আমন্ত্রিতা মহিলাদের সঙ্গে কিরিটির পরিচয় করাইয়া দিয়া প্রত্যক্ষে তাপসীর অসীম সৌভাগ্যের জন্য প্রশংসা এবং পরোক্ষে ঈর্ষা অর্জন করিতে থাকে। নিজেও বড় কম আত্মপ্রসাদ অনুভব করে না। রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে অর্থে স্বাস্থ্যে এমন অতুলনীয় জামাতারত্ন সংগ্রহ করা কি আর সোজা ব্যাপার? এই যে এতগুলো ভদ্রমহিলা সভা উজ্জ্বল করিয়া বসিয়া আছেন, ইহাদের মধ্যে কয়জন এমন রত্নের অধিকারিণী অথবা অধিকারিণী হইবার আশা রাখেন? তাহার নিজের মেয়েটিও অবশ্য দুর্লভ রত্ন, তবুও চিত্রলেখার ক্যাপাসিটিও কম নয়। কত কষ্টে, কত চেষ্টায়, কত যত্নে যে এই পরিস্থিতিটি সৃষ্টি করিতে হইয়াছে সে চিত্রলেখাই জানে। পরিচয় পর্ব শেষ হইলে চিত্রলেখা আর একবার স্নেহ গদগদ কণ্ঠে বলে, না, বেবিটা দেখছি পাগল হয়ে গেছে। কি অদ্ভুত ছেলে মানুষ দেখেছ? আর তুমি একবার যাও না বাপু, ডেকে আনো গে, এত লাজুক মেয়ে। উহ! মেয়ের লজ্জার বহরে নিজেই যেন হাঁপাইতে থাকে চিত্রলেখা। তবে বেশিক্ষণ আর কৃত্রিম হাঁপানির প্রয়োজন হয় না। হাঁপাহাঁপি ছুটোছুটি করিবার উপযুক্ত একটা কারণ সৃষ্টি করিয়া দিয়াছে তাপসী। ডাকিতে গিয়া আর খুঁজিয়া পাওয়া যায় না তাহাকে। বাগানে নয়, ঘরে নয়, সারা বাড়ির কোথাও নয়। বাড়ির খোঁজার পালা শেষ করিয়া বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রত্যেকের বাড়ি এবং ক্লাব লাইব্রেরি সর্বত্র তোলপাড় করিয়া ফেলা হয় 2-10খানা মোটর লইয়া। একা চিত্রলেখাই নয়, গৃহস্থ আর নিমন্ত্রিত প্রত্যেকেরই ছোটাছুটি হাঁকাহাঁকির আর অন্ত থাকে না। এমন অনাসৃষ্টি ব্যাপারের জন্য কেহই প্রস্তুত ছিল না। কাজেই ইচ্ছা মতো জল্পনা কল্পনা করিতেও ত্রুটি রাখে না কেহই। পাকা দেখার দিন বিয়ের কোণে হারাইয়া গেল এমন মুখরোচক ব্যাপার কিছু আর সর্বদা ঘটে না। অতএব অনেক মন্তব্য যে রসালো হইয়া উঠিবে এ আর বিচিত্র কি? বেচারি ভাবি জামাতা কোণের এমন অপ্রত্যাশিত ভাব বিপর্যয়ে বিমূঢ়ভাবে গাড়িখানা লইয়া বার কয়েক এদিক ওদিক করিয়া একসময় কোন ফাঁকে যেন নিঃশব্দে চলিয়া যায়। এদিকে কান্তি মুখুজ্জের প্রতিষ্ঠিত রায়বল্লভের বিগ্রহ ও মন্দিরের তত্ত্বাবধানের ভার
শেষ পর্যন্ত রাজলক্ষ্মী দেবীর ঘাড়েই পড়িয়াছে। তাছাড়া আর উপায় কি? আপনার বলিতে কে আর আছে কান্তি মুখুজ্জের? অবশ্য মন্দির রক্ষার পাকা ব্যবস্থা হিসাবে নিত্য সেবা ছাড়াও নিয়ম সেবা, পালা পার্বণ ইত্যাদি বৈষ্ণব শাস্ত্রের ৩৬৩ রকম অনুষ্ঠানের জন্য সব কিছুরই ব্যবস্থা আছে। পূজারি হইতে শুরু করিয়া ফুল তুলসী যোগানদার মালিটি পর্যন্ত। তবু তো সবাই মাহিনা করা লোক। তাহাদের উপর তদারকি করিতে একজন বিনা মাহিনার লোক না থাকিলে সত্যিকারের সুশৃঙ্খলা চলে কই। তাই রাজলক্ষ্মী স্বেচ্ছায় এই ভার মাথা তুলিয়া লইয়াছেন। আর না লইয়াই বা কি করিতেন তিনি? তাহারও তো জীবনের একটা অবলম্বনের প্রয়োজন আছে। বুলুবাবু তো দীর্ঘকাল সাগরের ওপার হইতে চলিয়া আসিয়া এতদিনে কলিকাতায় কি যেন কাজে লাগিয়াছে। কিন্তু লাগিলেই বা কি? না বউ, না ঘর সংসার। বাউন্ডুলে লক্ষ্মী ছাড়ার মতো ফ্ল্যাটে থাকে, হোটেলে খায়। অবসর সময়ে হাওয়া ঘাড়িখানাকে বাহন করিয়া গায়ে হাওয়া লাগাইয়া ঘুরিয়া বেড়ায়। তাহার কাছে আর রাজলক্ষ্মী যাইবেনই বা কোন মুখে? একেই তো কলিকাতার নামে গা জ্বলিয়া যায়, আর ওই নিজেই মাঝে মাঝে আসিয়া পিসিকে দেখা দিয়ে যায়, এই ঢের। কত কাল হইল মারা গিয়াছেন কান্তি মুখুজ্জে, তবুও এখনো মামার কথা উঠিলে অনেক সময়ে রাগিয়া যা তা বলিয়া বসেন রাজলক্ষ্মী। ভীমরতি ধরিয়াছিল মামার, তাই একমাত্র নাতিটা সৃষ্টিধর বংশধর তাহাকে লইয়া পুতুল খেলিয়া চলিয়া গিয়াছেন। আর ছেলেটাও তেমনি জেদি একগুয়ে। তা নয়তো সেই বেয়াকার বিবাহটাকে সত্য বলিয়া আগড়াইয়া বসিয়া আছে। এতদিনে একটা বিবাহ করিলে 2টা ছেলে মেয়ে হইয়া ঘর আলো করিত। আর পাত্রেরই কি অভাব বুলুর মতো ছেলের? বউ যে বাঁচিয়া আছে কি মরিয়া গিয়াছে তাহার ঠিক কি? ইচ্ছা করিলে যে সকল সম্পর্ক ধুইয়া মুছিয়া নিশ্চিহ্ন করিয়া দিয়াছে, সেই বউর আশায় চিরজীবনটা কাটাইয়া দিবার মতলব না কি? তাই বা কে জানে। অথচ আশাই বা কিসের? নিজেও তো মুখে আনে না, চেষ্টা করিয়া খোঁজ করা তো দূরে থাক। বলিয়া বলিয়া এবং বিবাহের সপক্ষে যুক্তি খাড়া করিয়া যখন রাজলক্ষ্মী চুপ করিয়াছেন, তখন হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে বুলু আসিয়া হাজির হয়। রাজলক্ষ্মী পূজার ঘরে সলিতা পাকাইতেছিলেন এবং উৎকণ্ঠ হইয়া কি যেন শুনিতেছিলেন। মোটরের হর্ন শুনিতে পাওয়া গেল। বুলু ভিন্ন কে আর মোটরে চড়িয়া আসিবে এই অজপাড়া গায়ে? ট্রেনে চড়িতে ভালোবাসে না বলে টানা মোটরেই আসে কলিকাতা হইতে। তা অনুমান মিথ্যা নয়, বুলুই বটে। পিসিমা, এলাম। এক মুখ হাসি লইয়া সাড়ম্বরে এক প্রণাম। এসো বাবা, এসো আমার সোনামণি। তবুও ভালো যে বুড়ি পিসিকে মনে পড়ল। বাহ, মনে পড়তো না বুঝি? আশা হয় না এই যা। আজ এলাম তোমাকে নেমন্তন্ন করতে। আমাকে নেমন্তন্ন? রাজলক্ষ্মী অবাক হইয়া তাকান। হ্যাঁ গো পিসি বুড়ি, বউ বারণ করবে না? রাজলক্ষ্মী কৌতূহল দমন করিয়া নিস্পৃহ স্বরে বলে, এত ভাগ্যি আমার হয়েছে বউ বরণ? হু নয় গো পিসিমা, সত্যি তোমার কষ্ট আর দেখতে পাচ্ছি না বাপু। রাজলক্ষ্মী হাসিয়া ফেলিয়া বলেন, আমার কষ্টের ভাবনায় তো ঘুম হচ্ছে না তোর? তা যাক, ব্যাপারটা কি? সুন্দর মেয়েটে দেখেছিস বুঝি কোথাও? আহা, ভগবান সুমতি দিন। থামো পিসিমা, ভগবানের নাম আর করো না আমার সামনে। সেই ভদ্রলোকের দুর্মতির ফলেই এত জ্বালা মানুষের, আবার তিনিই দেবেন সুমতি? তবেই হয়েছে। সত্যি কথা বললে তো আর বিশ্বাস করবে না তোমরা। তোমার কষ্ট দেখে একদিন প্রতিজ্ঞা করে বেরোলাম বউ এনে দেব তোমায়। তারপর এখন এই বরণ করার খাটুনি তোমার বেড়ে গেল। আহা, ওই খাটুনির ভয়ে হাতে পায়ে খিল ধরেছে। কিন্তু মেয়ে কেমন তাই বল না। আগে থেকে বলবো কেন? তুমি দেখে পরে বুঝবে। তা বেশ, ঘরটোর কেমন খবর নিয়েছিস? সেই তাদের মতন ছোট লোক চামার যেন না হয়। ও চামার কামার বুঝি না বাপু,
তোমার কাছে ধরে এনে দেব, তারপর তুমি দেখো। রাজলক্ষ্মী আবার হাসিয়া ফেলিয়া বলেন, বাবা, ছেলের মন হয়েছে তো এক্কেবারে মিলিটারি। তা আমি না হয় একেবারে দুধে আলতার পাথরেই দেখলাম, কিন্তু ভট্টাচার্য মশাই, নায়েব মশাই, এদের তো একবার পাঠাতে হবে, পাত্রী আশীর্বাদ করা চায়। আর তাছাড়া বিয়ের হাঙ্গামা কি আর সোজা? কথায় বলে লাখ কথা নইলে বিয়ে হয় না। সেইবার তো এক কথায় বিয়ে দিয়ে মামা তো যা নয় তাই করে গেছেন, আর আমি না দেখে শুনে বাপু বিয়ে দিচ্ছে না। তবেই হয়েছে। বুলু হতাশার ভান করিয়া বলে, তুমি আমার পাকা খুঁটিটা কাচাবে দেখছি। আচ্ছা বাপু, তোমার যা মনে হয় সব করো, কিন্তু তার আগে যদি হঠাৎ বউ এনে হাজির করি তাড়িয়ে দেবে না তো? রাজলক্ষ্মী রাগিয়া উঠিয়া বলেন, হ্যাঁ তাই তো, আমি তোর পাকা খুঁটিটা কাচাবো, বউ আনলে তাড়িয়ে দেব। খুব বিশ্বাস রাখিস আমার ওপর। আমি বলে সাত দেবতার দৌড় ধরে সিন্নি মেনে হরির লুট মেনে বেড়াচ্ছি, কি করে তুই ঘরবাসী হবি? তাহলে নিশ্চয়ই এক বেটি মেম ফেম বিয়ে করবি ঠিক করেছিস, তাই অত ভয়? নির্ভয় হও পিসিমা, ওই সব কিছু নয়। যেখানে যা মানত করেছো সব শোধ করে বসো, কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি বউ দেখে অখুশি হবে না। আচ্ছা, এইবারে কলকাতায় গিয়ে তোমাকে সব বিশদে খবর দিয়ে চিঠি দেব, তারপর পাঠিও তোমার ওই নায়েব আর ভট্টাচার্য, পাইকার পেয়াদা। অতঃপর রাজলক্ষ্মী দেবী তোড়জোড় করিয়া বিবাহের উদ্যোগ আয়োজন করিয়া দেন আর মনে মনে হাসেন। বাবা, পিসির কষ্টের জন্য তো বুক ফাটিতেছে তোমার। আরে বাবা, যতই হোক ব্যাটা ছেলে, ভরা বয়স, কতদিন আর বিধবা মেয়ে মানুষের মতো হেলায় ফেলায় জীবনটা কাটাইয়া দিবে? তবু যাই, খুব ভালো ছেলে আমার বুলু, তাই অতদিন বিলেতে ঘুরিয়া আসিয়াও গঙ্গা জলে ধোয়া মনটি। চাঁদের গায়ে কলঙ্ক আছে, তবু বুলুর গায়ে নেই। ও আর কিছু নয়, কলিকাতায় তো মেয়ে পুরুষে মেশামেশি আছে, কোনো মেয়ের সঙ্গে ভাব হইয়াছে নিশ্চয়ই। এক যুগ আগের দেখা সেই ফুলের মতো মুখখানি একাধবার মনে পড়িয়া মনটা একটু কেমন করিয়া ওঠে, কিন্তু জোর করিয়া রাগ আনিয়া স্মৃতিটুকু চাপা দেন রাজলক্ষ্মী। সেই গ্যাটম্যাট মেয়ে এতদিনে একটা সাহেব শুভকে বিবাহ করিয়া বসিয়াছে কিনা তাহার ঠিক কি? রুচি ভক্তি থাকিলে আর এতকালেও একটা খোঁজ করে না? বেশ করিবে বুলু, আবার বিবাহ করিবে। জমিদারের বিবাহের উপযুক্ত সমারোহের আয়োজন করিতে থাকেন রাজলক্ষ্মী। 10-12টা ঝিয়ের জোগাড় হয়, যাহারা রাত দিন থাকিয়া খাটিবে। ব্রাহ্মণ চাকরের অর্ডার হয় ডজন 2। বর্ধমানে বায়না যায় নহবত বাজনার। গহনা কাপড়ের ফ্যাশন বুঝিতে সরকার মহাশয়ের কলিকাতা আর ঘর করিতে জুতো ছেড়ে। এদিকে বস্তা বস্তা মুড়ি, চিড়া, মুড়কি তৈরির ধুম লাগে। মনখানিক ডালের বড়ি পড়ে, সুপারি কাটানো, সলিতা পাকানো, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজের সীমা সংখ্যা নাই। গ্রাম শুদ্ধ নিমন্ত্রণ হইবে নিঃসন্দেহ। সন্দেশের ছাঁদা দিবেন সরাই করিয়া নাকি হাঁড়ি ভর্তি করিয়া, এই লইয়া নায়েব মশাইয়ের সঙ্গে রীতিমতো বাগ বিতণ্ডা হইয়া যায়। নিত্য নতুন ফর্দ তৈয়ারি করিতে করিতে সরকার মহাশয় আর নায়েব মশায় নাজেহাল হইয়া ওঠেন। ক্রমশ সবই সারা হইয়া আসে। কেবলমাত্র যখন শুধু সামিয়ানা খাটানো আর ভিয়েনের উনান পাতাটা বাকি, তখন হঠাৎ বজ্রাঘাতের মতো বুলুর একখানি চিঠি আসিয়া রাজলক্ষ্মীর সমস্ত আয়োজন লণ্ডভণ্ড করিয়া দেয়। বুলু লিখিয়াছে, পিসিমা, মনে হচ্ছে বউ জিনিসটা বোধ হয় আমার ধাতে সইবার নয়, কাজেই তোমার কপালেও নেই। অফিসের কাজে পাটনায় যাচ্ছি, ঘুরে এসে তোমার কাছে যাব, প্রণাম নিও। ইতি বুলু। কাশিবাস করিলে নাকি পরাময় বাড়ে। কাছের গঙ্গার ঘাটে কাশিবাসিনী বৃদ্ধা বিধবার মরশুম দেখিলে খুব বেশি অবিশ্বাসও করা চলে না কথাটা। এই অসংখ্য বৃদ্ধার দলের মধ্যে আরেকটি সংখ্যা বৃদ্ধি করিয়া হিমপ্রভা আজও বাঁচিয়া আছেন। ছোটোখাটো কৃশ দেহটি আরও একটু কৃশ হইয়াছে।
চোখের দৃষ্টিটা নিষ্প্রভ হইয়াছে মাত্র, আর তাছাড়া প্রায় সবই ঠিক আছে। বাড়িতে আশ্রিত পোষ্যের সংখ্যা বাড়িয়াছে বই কমে নাই। এই নতুন পাতানো সংসারের ভার চাপাইয়াছেন একটি পাতানো মেয়েরই ঘাড়ে। যেমন ভালো মানুষ তেমনই পরিশ্রমী মেয়ে এই কমলা। নিত্যকার মতো আজও হেমপ্রভা সকালবেলা হরিনামের মালাটি হাতে দশাশ্বমেধ ঘাটের নির্দিষ্ট আসরটিতে আসিয়া বসিয়াছেন। একটু পরেই কমলা হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত। কি রে, কি হয়েছে? কমলা হাঁপাইতে হাঁপাইতে বলে, মাসিমা, শিগগির বাড়ি চলুন, একটা মেয়ে এসে আপনাকে খুঁজছে। হেমপ্রভা অবাক হইয়া বলেন, আমাকে খুঁজছে? কেমন ধারা মেয়ে? আহা, একেবারে যেন সরস্বতী পিতিমের মতো মেয়ে মাসিমা। দেখলে দুই দণ্ড তাকিয়ে দেখতে ইচ্ছে করে। রেলে এসেছে তাই একটু শুকনো মতন। সরস্বতী প্রতিমার মতো? শুনিয়াই বুকটা ধড়াস করিয়া উঠিয়াছে হেমপ্রভার। কিন্তু অসম্ভব কি কখনো সম্ভব হয়? ঝোলামালা গুছাইবার অবসরে হৃৎস্পন্দনকে স্বাভাবিক অবস্থায় আনিতে আনিতে হেমপ্রভা প্রায় হাসির আভাস মুখে আনিয়া বলেন, মরাল বাহন ছেড়ে রেলে চড়ে আবার কোন সরস্বতী এলেন রে? নাম টাম কিছু বলেছে? না, আমি শুধাতেও সময় পাইনি। আপনার নাম করে বলল, এই বাড়িতে অমুক দেবী আছেন না? আমি শুধু একটু দাঁড়াতে বলেই ছুটে এসেছি আপনাকে খবর দিতে। অর্থাৎ বোঝা যাইতেছে মেয়েটিকে দেখিয়া কি জানে কেন কমলা একটু বিচলিত হইয়া পড়িয়াছে। অবশ্য সামান্য কারণে বিচলিত হওয়াটা তাহার প্রকৃতিও বটে। কিন্তু হেমপ্রভার মতো এমন অবিচল ধৈর্যই বা কয়জন মেয়ে মানুষের আছে? চলিতে চলিতে শুধু একবার প্রশ্ন করেন, তা কত বড় মেয়ে? বড় মেয়ে, ঠিক ঠাহর করতে পারিনি কত বড়। বেথা হয়নি এখনো, ওই পাশ টাস করা মেয়েদের মতন লাগলো। সঙ্গে কে আছে? কেউ নয়, একা। মুখটি কেমন শুকনো শুকনো, মনে হচ্ছে যেন কোনো বিপদে পড়ে, তাই তো ছুটে এলাম। আচ্ছা দেখি চল। তুই যে হাঁপাচ্ছিস একেবারে। স্বাভাবিক সুরে কথা কইবার চেষ্টা করেন হেমপ্রভা, কিন্তু হৃদয় যতই ছুটিয়া যাক, পা যেন আর চলিতে চাহে না। আবার কোন বিপদে পড়িয়া কে আসিল হেমপ্রভাকে স্মরণ করিতে? এক যুগ আগে আসিয়াছিল কলিকাতার বাড়ির সরকার লালবিহারী। সেই দিন হইতেই তো গত জীবনের সঙ্গে সমস্ত সম্বন্ধ শেষ হইয়া গিয়াছে। এই দীর্ঘকাল যাবৎ কি দুরূপনীয় গ্লানি, কি দুর্বহ শোকভার একা একা বহন করিয়া আসিতেছেন তিনি। কে তাহার সন্ধান লইতেছে? এখানের এরা জানে কাশীবাসিনী আর 5টা বিধবার মতোই নিতান্তই নির্বান্ধব তিনি। অবস্থা খারাপ নয়, এই যা। কাশীর এই বাড়িখানা তাহার নিজস্ব। তাছাড়া বর্ধমান জেলার কোনো একটি গ্রাম হইতে যেন নিয়মিত একটা মোটাসোটা মানি অর্ডার আসে। অবশ্য তার সবটাই প্রায় ব্যয় হয়ে যায় আশ্রিত প্রতিপালনে। বিধবা বুড়ির খরচ করিবার পথই বা কি আছে আর? নিজের বিগত জীবনের কোনো গল্পই কখনো করেন নাই কাহারও কাছে। নিতান্তই প্রয়োজন হিসেবে নিজের জন্য যতটুকু যা রাখিয়াছিলেন তাহারই উপসত্ত্বে চলে হেমপ্রভা। দেশের বাড়ির চিরদিনের বিশ্বাসী সরকার মহাশয়ের হাতে ভার দেওয়া আছে, আর তাছাড়া সব কিছু সম্পত্তির দায়িত্ব তাহার উপরেই চাপানো আছে। তাপসী নামে দানপত্র করা বিষয় সম্পত্তির আয়টা অনুগ্রহ করিয়া গ্রহণ করিলেও সেই সম্পত্তির দেখাশোনার কথা চিন্তাও করে না চিত্রলেখা। সরকার মশাইটি নিতান্তই সাধু ব্যক্তি বলিয়াই আজও সমস্ত যথাযথ বজায় আছে। বুক দিয়া আগলাইয়া পড়িয়া আছেন তিনি। মনিন্দের মৃত্যুর পর ছেলে মেয়েদের উপর এমন একটা কঠিন আদেশ জারি করিয়া রাখিয়াছিল চিত্রলেখা যে তাহাদের একান্ত প্রিয় নানীকে একখানি চিঠি লেখারও উপায় ছিল না। স্বামীর মৃত্যুর পর শাশুড়ির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করিবার দৃঢ় সংকল্প লইয়াই নতুন সাজে সংসারে নামিয়াছিলেন চিত্রলেখা। কেমন যেন একটা ধারণা হইয়াছিল তাহার।
মনীন্দ্রের অমন আকস্মিক মৃত্যুর কারণই হইতেছেন হেমপ্রভা। তাহার সেই বিশ্রী বিদঘুটে কাণ্ড জ্ঞানহীন কাজটার জন্যই মাকে প্রায় বর্জনই করিয়া বসিয়াছিলেন মনীন্দ্র। অবশ্য চিত্রলেখা জানিয়াছিল সেটা সাময়িক, নিতান্তই অস্থায়ী। হেমপ্রভা নিজে হইতে নির্বাসনদণ্ড গ্রহণ না করিলে পুত্র আবারও মা বলিয়া ভক্তিতে গদগদ হইতেন। এই একটিমাত্র উচিত কাজ করিয়াছেন হেমপ্রভা, চিত্রলেখার প্রতি এতটুকু অনুগ্রহ। কিন্তু ছেলে মায়ের প্রভাবে অত বেশি প্রভাবান্বিত ছিলেন বলিয়াই না মাতৃবিচ্ছেদের দুঃখটা অতটা বাজিয়াছিল, যেন অহরাত্র অনুতাপের দগ্ধে দগ্ধ হইতেছিলেন। আশ্চর্য, মা বলিয়াই কি 7 খুন মাপ? আর তাছাড়া বেবির ভবিষ্যৎ চিন্তা। চিত্রলেখার মতো মনীন্দ্রও যদি সেই বিশ্রী ঘটনাটাকে চিন্তা জগৎ হইতে ঝাড়িয়া ফেলিতেন তো ল্যাঠা চুকিয়া যাইত। তা নয়, সেইটা লইয়া অবিরত দুশ্চিন্তা। মনোকষ্টেও চিন্তায় চিন্তায় ভেতরে ভেতরে জীর্ণ না হইলে কখনো অমন স্বাস্থ্য সুন্দর দীর্ঘ দেহখানা মুহূর্তে কর্পূরের মতো উবিয়া যায়। সব কিছুর মূলেই তো সেই হেমপ্রভা। দৈবক্রমে স্বামীর জননী বলিয়াই কি তাহার প্রতি ভক্তিতে শ্রদ্ধায় বিগলিত হইতে হইবে? এই তো চিত্রলেখারও তো নিজের সন্তানরা রহিয়াছে, মায়ের উপর কার কতটা ভক্তি শ্রদ্ধা আর জানিতে বাকি নাই তাহার। আর এর উপর যদি আবার তাহাদের চিত্রলেখার সেই চিরশত্রু বশীকরণ শক্তিশালী নানির কবলে পড়িতে দেওয়া হয়, তবে কি আর রক্ষে আছে? অতএব কড়া শাসনের মাধ্যমে তাহাদের স্মৃতিজগৎ হইতে নানির মূর্তিটা মুছিয়া ফেলাটাই দরকার। আর তাছাড়া যেই কথাটা মনে আনিতেও ঘৃণা বোধ হয়, বেবির জীবনের সেই অবাঞ্ছিত ঘটনাটা, যেটাকে চিত্রলেখা বেমালুম অস্বীকার করিয়া ফেলিতে চায়। পিতামহীর সংস্পর্শে আসিতে দিলে সেইটাকে জিয়াইয়া রাখার সহায়তা করা হইবে কিনা কে জানে। তার নিজের পছন্দের আর সাধের ঘটকালির অপরূপ বিবাহ তিনি কি সেইটাকে প্রতিষ্ঠিত করিবার চেষ্টা না করিয়া ছাড়িবেন? একেই তো ওই যুবুদুবু সেই কেলে ধরনের মেয়ে, তাহার কানে যদি সতী সাবিত্রীর আখ্যানের ছলে বিষমন্তর ঢালা হয়, তাহা হইলে তো চিত্রলেখার পক্ষে বিষ খাইয়া মরা ছাড়া আর অন্য উপায় থাকিবে না। তার চেয়ে বরং সময় থাকিতে বীজ বৃক্ষের মূলোচ্ছেদ করিয়া ফেলাটাই বুদ্ধির কাজ। তা বুদ্ধিটা যে একেবারে নিষ্ফল হইয়াছে তাই বা বলা যায় কেমন করিয়া? যথেষ্টই কার্যকরী হইয়াছে বৈকি। স্নেহময় পিতার উদার প্রশ্রয়ের আশ্রয় হারাইয়া ভীত স্বতন্ত্র ছেলে মেয়ে তিনটা দুর্দান্ত মায়ের কড়া শাসনে ছেলেবেলায় কোনো যোগসূত্রই রাখিতে পায় নাই। হেমপ্রভার দিকটা সত্যই প্রায় বিস্মিত হইয়া গিয়াছিল। বড় হইয়াও কেহ কখনোই নতুন করিয়া যোগসূত্র স্থাপনের চেষ্টা করে নাই। স্বাভাবিক অনুমানে হেমপ্রভা অবশ্য প্রকৃত অবস্থা বুঝিয়া লইয়াছিলেন। তবু সত্যিই কি কখনো কোনোদিন এক বিন্দু অভিমান হয় নাই তাহার? তাপসী না হয় তাহার জীবনের শনিকে চিরদিনের মতো বর্জন করিয়া চলুক, কিন্তু অভি, বাবলু এই 12 বছরে অবশ্যই যথেষ্ট সাবালক হইয়া উঠিয়াছে তাহারা। তবে দেখিতে না আসুক, একখানা চিঠিও কি আসিতে পারে না? এই ধরো পরীক্ষার সাফল্যের সংবাদবাহী কিংবা বিজয়া দশমীর প্রণাম সম্বলিত। হেমপ্রভা আসলে পাগল, তাই সুন্দর একটা মেয়ের নাম শুনিয়াই অসম্ভবের আশায় বিচলিত হইয়া পড়িয়াছেন। তাছাড়া কমলার কথা তো বেশ কিছু বাদ দিয়াই ধরিতে হয়। কিন্তু কে আসিতে পারে? হেমপ্রভাকে খোঁজ করে নাম বলিয়া সন্ধান চায়, এমন কাহাকেও খুঁজিয়া পান না তিনি। ঘুরিয়া ফিরিয়া সেই একজনের কথাই মনে পড়িতে থাকে। তাপসী ভিন্ন, বালাইসাট। তাপসী বা অমন শুকনো মুখ লইয়া এক কলিকাতা হইতে কাশি ছুটিয়া আসিবে কেন? না না, তার কথা উঠিতেই পারে না। আচ্ছা, এমনও তো হইতে পারে মায়ের সঙ্গে মনান্তর হওয়ায় অভিমান করিয়া নানির কাছে পলাইয়া আসিয়াছে। হায় কপাল, হেমপ্রভার তেমন ভাগ্যই বটে।
হেমপ্রভার স্নেহের, হেমপ্রভার আশ্রয়ে যদি কোনো মূল্য থাকিত, তবে কি সেই ভয়ঙ্কর দিনে অমন করিয়া মনীন্দ্র ছেলে মেয়ে তিনটাকে? হঠাৎ সমস্ত চিন্তাস্রোতের ওপর পাথর চাপা দিয়া দ্রুত পা চালাইতে থাকেন। অত ভাবিবারই বা কি আছে? নিশ্চয়ই সম্পূর্ণ বাজে কেউ। কুমারী মেয়ে বলিল না, হয়তোবা কোনো প্রতিষ্ঠানের বা কোনো স্কুলের। বাড়ি ঢুকিয়াই অবশ্য নিমেষে স্থানু হইয়া যান। মিথ্যা কল্পনা নয়, অসম্ভবই সম্ভব হইয়াছে, তাপসই বটে। বাহিরের দিকের ঘরটায় একটা বড় চৌকি পাতা ছিল, তাহারই ওপর চুপচাপ বসিয়া আছে, সঙ্গে মোট ঘাটের বালাই মাত্র নাই। তাপসী? হ্যাঁ, তাপসী বই কি। রোদের ঝকঝকে সকাল, আলো ভরা ঘর, ভুল করিবার কিছুই নাই। 12 বছরের বালিকার ওপর আরও 12 বছর ধরিয়া সৃষ্টিকর্তা তাহার যতই শিল্পকৌশল প্রয়োগ করিয়া থাকুন, বার্ধক্যের স্থিমিত দৃষ্টি লইয়াও হেমপ্রভার চিনিতে ভুল হয় না। সত্যই শুকনো শুকনো মুখ, এলোমেলো উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালির রেখা, বিপদের সংবাদ বহিয়া আনার মতোই চেহারা বটে। কিন্তু কি এমন বিপদ ঘটিতে পারে যে তাপসীকে আসিতে হয় সেই সংবাদ বহন করিয়া? তবে কি চিত্রলেখাও মনীন্দ্রের পথ অনুসরণ করিল? অসম্ভব কি? হেমপ্রভার মতো এত বড় দুর্ভাগিনী জগতে আর কে আছে, যথাসময়ে মরিয়াও মুখ রক্ষা করিতে পারে না? তাপসী, তুই? চৌকিটার ওপরেই বসিয়া পড়েন হেমপ্রভা। তাপসী মৃদু হাসিয়া বলে, আমি নয়, আমার ভূত। সারাদিন বুঝি গঙ্গার ঘাটেই থাকো তুমি? থাকি বই কি, ভাবি রোজ দেখতে দেখতে যদি দৈবত মা গঙ্গার দয়া হয় কোনো দিন। কিন্তু তুই হঠাৎ এইরকম করে চলে এলি কেন, তাই বল আমায়। এই যে বিশ্বাসই হচ্ছে না, বুঝতেই পারছি না আমি আনন্দ করব নাকি আতঙ্কিত হয়ে বসে থাকব। তাপসী স্বভাবসিদ্ধ মৃদু হাসির সঙ্গে বলে, সে কি গো নানি, কতদিন পরে দেখলে কোথায় আনন্দে অধীর হয়ে উঠবে, তা নয় ভেবেচিন্তে অঙ্ক কষে ঠিক করবে কি করা কর্তব্য। যাক, ভয়ঙ্কর দুঃসংবাদ কিছুই নয়। তবে ঈষৎ ধাতস্থ হইয়া হেমপ্রভা বলেন, আনন্দ কথার বানান ভুলে গেছি তাপস। তুই হঠাৎ এইরকম একলা এক বস্ত্রে এইভাবে চলে এলি কেন, তা না শুনে সুস্থির হতে পারছি নিজে। এমনি তোমায় দেখতে ইচ্ছে হলো, ভাবলাম কোন দিন কাশি লাভ করবে, দেখাই আর হবে না, তাই। ওই কথা আর যাকে বোঝাবি বোঝাকে যা, আমায় বোঝাতে আসিস নে তাপস। আমার মন কেবল কু গাইছে। কি হয়েছে বল না, শুনে নিশ্চিন্ত হই। কি মুশকিল। তাপসী যেন বিস্ময় প্রকাশ করিয়া বলে, বুড়ি হলেই কি ভীমরতি হতে হয় গো? একটা মানুষ সারা রাত ট্রেনে চড়ে খিদে তেষ্টায় কাতর হয়ে এসে পড়ল, আর তাকে কেন এসেছিস, কী জন্য এসেছিস, এই নিয়ে কেবল জেরার উপর জেরা। থাকতে না দেয় তো বলো, চলে যাই। বালাই ষাট, দুগ্গা দুগ্গা। আমি যে দিবানিশি এই আশাটুকু বুকে নিয়ে দিন কাটাচ্ছি এখনো, একবার তোদের চাঁদ মুখগুলো দেখব। কিন্তু এমন আচমকা হঠাৎ এলি, ভয়ে বুকটা কেঁপে উঠল। তা সবাই ভালো আছে তো? আছে আছে, কিন্তু তোকে তো ভালো দেখছি না। হেমপ্রভা সন্দিগ্ধভাবে বলেন, তুই কেমন আছিস? খুব ভালো। তোমায় যে এখনো প্রণাম করা হয়নি গো, গাড়ির কাপড়ে ছোবো নাকি? বালের শিক্ষা আজও বিস্মিত হয় নাই দেখা গেল। অভিভূত হেমপ্রভা এতক্ষণে দুই বাহু বাড়াইয়া বুকে জড়াইয়া ধরেন তাহার চির আদরের আদরিণীকে। অভিবাবলু যতই মূল্যবান হোক, তবু তাপসীর মূল্যটা আলাদা। সংসারের প্রথম শিশু, মনীন্দ্রের প্রথম সন্তান। কমলার উপস্থিতির কথা আর স্মরণে থাকে না। চির অবিচলিত হেমপ্রভা কাঁদিয়া ভাসাইয়া দেন।
কে জানে তাপসীর চোখের খবর কি। পিতামহীর বুকের আড়ালে ঢাকা পড়িয়াছে বলিয়াই হয়তো লোকচক্ষে মান সম্ভ্রমটা বজায় রহিল। স্নানাহারের পর হিমপ্রভা আবার তাহাকে লইয়া পড়েন। তাপসীর এই আশাটা যে কেবলমাত্র নানির কাশী প্রাপ্তি হইবার ভয়ে দর্শন লাভের আশায় ছুটিয়া আসা নয়, সেইটুকু বুঝিবার ক্ষমতা বিলক্ষণ তাহার আছে। কিন্তু তাপসী কেবলই হাসিয়া উড়ায়, বলে, এ তো ভালো বিপদ হয়েছে দেখছি। এমন জানলে আসতাম না। নাবালক ছিলাম, একা আসবার সাহস হতো না। এখন সাবালক হয়েছি, তাই একবার এলাম। হিমপ্রভা হাসিয়া বলেন, তা হঠাৎ সাবালক হয়ে উঠলে কিসের জোরে? তোর মার কবল থেকে কারোর সাবালক হওয়া সোজা ক্ষমতা নয়। মাকে তুমি বড় চিনে ফেলেছ নানি, তাই না? সত্যি অনেক ক্ষমতার দরকার, তাই তো পালিয়ে এলাম। সেই কথাটাই বল, পালিয়ে এলি। আচ্ছা আচ্ছা, এখন আর পিড়াপিড়ি করব না, সময়ে শুনব। তোদের আর সব খবর শুনি। হ্যাঁ রে, অভি বাবলু কতদূর কি পড়লো টললো এতদিনে? আর তুই বা কি করছিস? অবশ্য সরকার মশাইয়ের চিঠিতে ভাষা ভাষা একটা খবর কদাচ কখনো পাই। হিমপ্রভার কেমন একটা ধারণা হয়, তাপসী বড় হইয়া বুদ্ধি বিবেচনার অধিকারিণী হইয়া এতদিনে নিজের জীবনের একটা সুব্যবস্থার চেষ্টায় হেমপ্রভার কাছে আসিয়াছেন, সে তাহার বিবাহ অভিনয়ের নায়কের তত্ত্ব লইতে। গুরু রক্ষা করিয়াছেন যে চিত্রলেখা আক্রোশের বশে আর একটা বিবাহ দেবার চেষ্টা করে নাই। যতই হোক, হিন্দুর মেয়ে তো। কিন্তু সত্যই যদি প্রশ্ন করে তাপসী, কি সদুত্তর দেবেন হেমপ্রভা? বুলুর সন্ধান লইবার চেষ্টা কয়েকবারই তো করিয়াছিলেন তিনি, কিন্তু জোগাড় করিতে পারিয়াছেন কই? প্রত্যেকবারই সরকার মহাশয় লিখিয়াছেন, শুনিতে পাওয়া যায় ছেলেটি লেখাপড়া শিখিবার জন্য বিলাতে গিয়াছে। তা বিলাতে পড়িতে গেলে কতকাল লাগে, আর কি সেই পড়া? অবশ্য ইদানিং আর কোনো চেষ্টাই করেন নাই হেমপ্রভা। আর কি বা প্রয়োজন? তাহার দ্বারা আর কাহারও কিছু হইবার আশা যখন নাই, চিত্রলেখার ইচ্ছা হয় খোঁজ খবর লইয়া মেয়ে পাঠাইবে, আর ইচ্ছা না হয় তাপসীর ভাগ্য। অনেক ভাবিয়া ভাবিয়া নিজেকে নিমিত্তের ভাগী মনে করাটাও ছাড়িয়া দিয়াছিলেন তিনি। আজ সহসা তাপসীকে দেখিয়া অপরাধ বোধটা নতুন করিয়া মাথা চাড়া দেয়। দোষ যাহারই হোক, এমন মেয়েটা মাটি হইয়া গেল। কি কুক্ষণেই না নাম রেখেছিলেন তাপসী, তপস্যা করিয়াই জীবন যাইবে। নিজের সংস্কারের দৃষ্টি দিয়াই বিচার করেন হেমপ্রভা। এছাড়া যে আরও কিছু হওয়া সম্ভব, সে চিন্তাও আসে না। বহু যুগ সঞ্চিত পুরুষানুক্রমিক সংস্কার, যেই সংস্কারের শাসনে লোকে বাল বিধবাকে অনায়াসে মানিয়া লয়, পতি পরিত্যক্তার ভাগ্যকে ধিক্কার দিয়া নিশ্চিন্ত থাকে। এত কথা ভাবিতে অবশ্য কয়েক সেকেন্ড মাত্র সময় লাগিয়াছে। তাপসী প্রায় কথার পিঠেই উত্তর দেয়, অভি ডাক্তারি পড়ছে, আর বাবলু ঢুকেছে ইঞ্জিনিয়ারিংয়ে। ওদের জন্য অনেক কিছুই তো ইচ্ছে ছিল মার, কই আর হলো। কত খরচ লাগে। মনীন্দ্রের অভাবটা দুইজনেরই মনে বাজে, স্পষ্ট করিয়া উচ্চারণ করিতে ইচ্ছে হয় না। মিনিটখানেক নিঃশব্দ থাকিয়া হেমপ্রভা বলেন, আর তুই কি করছিস? আমি? তাপসী হাসিয়া বলে, আমি স্রেফ বেকার। কলেজের কবল থেকে বেরিয়ে পর্যন্ত একটা চাকরি বাকরিতে ঢুকে পড়বার জন্য ছটফট করছি। মার শাসনে হচ্ছে না, কাজেই খাচ্ছি দাচ্ছি, শাড়ি গয়না পরে ঘুরে বেড়াচ্ছি। হেমপ্রভা ভ্রুকুঞ্চিত করিয়া বলেন, চাকরিতে ঢুকবি বলে ছটফট করছিস? চাকরি করবি তুই? করব না কেন তাই বলো? দোষ কি? জীবনটা তো মাঠেই মারা গেল। গৃহস্থদের এত টাকা করি খরচা করে লেখাপড়াগুলো শিখলাম, সেটাও তো মাঠে মারা যাবে। নাতনির কথায় আর একবার ধৈর্যচ্যুত হন হেমপ্রভা। পরিহাস ছলে নিতান্ত অবহেলায় উচ্চারিত তাপসীর নিজের জীবনের এই মর্মান্তিক সত্যটা যেন সহসাই চাবুক মারিল তাহাকে। সত্যই তো,
জীবনটা মাঠে মারা যাইবার এত প্রচণ্ড দৃষ্টান্ত এই কালে আর কবে কে দেখিয়াছে। অবাধ্য চোখের জলকে খানিকটা ঝরিতে দিয়া হেমপ্রভা গভীর আক্ষেপের সুরে বলেন, তা তুই বলতে পারিস বটে, কিন্তু হ্যাঁ রে, তোর মা কি সেই হতভাগা ছোড়াটার খোঁজ খবর কিছুই করে না? তাপসী কথাটা বলিয়া ফেলিয়া যেটুকু অপ্রতিভ হইয়াছিল সেইটুকু সামলাইয়া লইবার সুযোগ পাইয়া যেন সকৌতুকে হাসিয়া ওঠে, আর হাসিয়া ফেলিয়া বলে, কেন গো, কি দুঃখে? আমার মা অমন হতভাগা লোকেদের খুঁজে বেড়াবার মেয়ে নয়। খুঁজে খুঁজে যত রাজ্যের ভাগ্যবন্তদেরই এনে হাজির করেছে, যদি কিছু একটা সুরাহা হয়। আমি একটা রাবিস। তা কথাটা মিথ্যা নয়। মেয়ে থার্ড ইয়ারে পড়ার বছর হইতেই চিত্রলেখা মাঝে মাঝে একটি আধটি সম্ভাবিত পাত্র খুঁজিয়া আনিয়া মেয়ের চোখের নাগালে ধরিয়াছে। তবে তাপসীর মনের নাগাল পাইবার সৌভাগ্য কাহারও ঘটে নাই। এটাই যা দুঃখ। তাপসীর সহজ প্রসন্নতার কঠিন বর্মের আঘাতে লাগিয়া তাহাদের যত্ন সঞ্চিত তুনের সব রকম অস্ত্রই ফিরিয়া গিয়াছে। অথচ মায়ের এই চেষ্টার জন্য মায়ের কাছে কোনোদিনই কোনো অনুযোগ করে নাই মেয়ে, আর সেটাই আরও অসুবিধা চিত্রলেখার। কথা কাটাকাটির পথে তবুও যুক্তিতর্কগুলো বলিয়া লওয়া যায়, কিন্তু বেবির অদ্ভুত চাল যেন বুঝিতেই পারেন না এমন ভাব। শুধু কিরিটির বেলাতেই ঘটনার স্রোত পাল্টাইয়া আগাইয়াছে। আত্মপ্রসাদ প্রসন্ন চিত্রলেখা ভাবিয়া সন্তুষ্ট ছিল, যাক, এতদিনে মনের মতনটি আনিয়া সামনে ধরিয়া দিতে পারিয়াছেন। মেয়ের পছন্দটি দিব্য রাজ্যই বটে, তাই না এতদিন কাহাকেও মনে ধরে নাই। কিন্তু শেষ রক্ষা হইল না। তাপসীর কথা শুনিয়া মিনিট খানেক গুম হইয়া যান হেমপ্রভা। বধূ সম্বন্ধে যতই হোক হিন্দুর মেয়ে বলিয়া নিজের মনকে তিনি যতই চোখ ঠারুন, এমনই একটা আশঙ্কা কি মনে মনে ছিল তাহার? তাপসী সিঁদুরবিহীন সীমান্ত দেখিয়া সম্প্রতি কথাঞ্চিত আশ্বস্ত হইয়াছিলেন। এই যা, সিঁদুরবিহীনতাটুকু চোখে বাজিলেও নতুন প্রলেপ যে পড়ে নাই, এই ঢের। ওই সংস্কারটাকে উড়াইয়া দিয়া অস্বীকার করিতে চাই করুক, বিবাহটা তো আর অস্বীকার করে নাই। এই নতুন সংবাদে খানিকটা চুপ করিয়া থাকার পর তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করেন, তা সুরাহা হলো না কেন? অর্থাৎ নাতনির মনটাও জানিতে চান। তাপসী ভালো মানুষ বলিয়া বোকা নয়। পিতামহীর মনোভাব বুঝিতে তাহার দেরি লাগে না। মুখের হাসি সমান বজায় রাখিয়াই বলে, হলো আর কই, ভাগ্যটাই যে মন্দ। আহা বেচারা, কত চেষ্টায় কত যত্নে বাজারে সেরা মানিকটি এনে গলায় ঝুলিয়ে দিচ্ছিলেন, আমারই বরদাস্ত হলো না, পালিয়ে প্রাণ বাঁচালাম। ও তাই বটে। আহা, এই মেয়েকে আবার আমি সন্দেহ করতেছিলাম। সতী মেয়ে মায়ের অন্যায় উৎপীড়নে শেষ পর্যন্ত বাড়ি ছাড়িতে বাধ্য হইয়াছে। বাছারে। বিগলিত স্নেহে হেমপ্রভা তাহাকে প্রায় কোলে টানিয়া লইয়া বলেন, বাছারে, কত কষ্টই পেয়েছ, মরে যাই। জানি তোর মাকে, এই ভয়টাই আমার ছিল। দেখছি ভগবান আবার আমাকে সংসারের পাকে জড়াতে চান। মস্ত কর্তব্যের ত্রুটি রেখে এসে নিশ্চিন্ত হয়ে তাকে ডাকতে বসেও তো উচিত কাজ হলো না। সে যাকগে, তুই যে পালিয়ে এসে এখানে এসে পড়েছিস, ভালোই করেছিস। আচ্ছা দেখি আমার দ্বারা কি হয়। দোহাই নানি, আর কিছু হওয়ার চেষ্টা করো না তুমি। একটা কাজকর্ম খুঁজে নেওয়া পর্যন্ত তোমার এখানে আমায় থাকতে দাও শুধু, তাহলেই হবে। আমার ওপর তোর বড় অবিশ্বাস না? তা অবশ্যই হতে পারে, কিন্তু ভুলকে শোধরাবার সুযোগও একবার দিতে হয় রে। চাকরির কথা মুখে আনিস নি আমার সামনে। এখন দয়া করে তোর মা আমার কাছে 2 দিন থাকতে দেয়, তবে তো থানা পুলিশ করে কেড়ে নিয়ে না যায়। বাহ, মা কি করে জানবে আমি এখানে আছি? হিমপ্রভা সচকিতে বলেন, একেবারে কিছুই জানিয়ে আসিস নে নাকি? না তো,
ছি ছি, এই কাজটা তো তোমার ভালো হয়নি তাপস। আমি বলি বুঝি মায়ের ওপর রাগ করে চলে এসেছিস? চুপি চুপি পালিয়ে এসেছিস তাহলে? না না, বড় নির্বুদ্ধির কাজ হয়েছে। তাপসী ম্লান হাসির সঙ্গে বলে, আমার অবস্থায় যদি পড়তে, দেখতাম তোমারই বা কত বুদ্ধি খুলত। আচ্ছা বুঝেছি, অনেক যন্ত্রণা না পেলে এমন কাজ করতে না তুমি। শুনবো, সব শুনবো রাত্রিরে, কিন্তু এক্ষুনি তো একখানা তার করে দিতে হয় কলকাতায়। বারে, বেশ তো। আমি বলি কত কষ্ট করে লুকিয়ে পালিয়ে এলাম, এক্ষুনি তাড়াতাড়ি বলে পাঠাবে তুমি আমি এইখানে লুকিয়েছি? হিমপ্রভা হাসিয়া ফেলিয়া বলেন, আচ্ছা আচ্ছা, তোকে বলতে হবে না, আমি নয়তো কাউকে দিয়ে অভিনামে তার পাঠিয়ে দিচ্ছি। মেয়ে মানুষ জাত যে বড় সর্বনেশে পরাধীন জাত রে। রাগ করে বাড়ি ছেড়ে পালাবার স্বাধীনতায় কি আছে তার? ঘরে পরে সকলে সন্দেহ করবে, কেউ বিশ্বাসই করবে না একলা পালিয়ে এসেছিস। আমার কাছে এসে পড়েছিস এই মস্ত রক্ষে। যত তাড়াতাড়ি খবর দেওয়া যায় ততই মঙ্গল। যাই দেখি রাজেন বাড়ি আছে কিনা। রাত্রে বিছানায় শুইয়া দুইজনেরই প্রায় জাগিয়া রাতভর হইয়া যায়। খুঁটিয়া খুঁটিয়া নানা প্রশ্নের সাহায্যে অনেক তথ্যই আবিষ্কার করেন হেমপ্রভা। মনটা যে খুব প্রসন্ন থাকে এমনটা বলা যায় না। নিজের অবস্থা এবং ঘটনার বর্ণনা করিতে মিস্টার মুখার্জি নামধারী ব্যক্তিটির সম্বন্ধে যতই অগাধ ঔদাসীন্য দেখাক তাপসী, যতই মায়ের সেই পরম অমূল্য রত্নটি বলিয়া উল্লেখ করুক, তীক্ষ্ণ বুদ্ধিশালিনী পিতামহীর দৃষ্টির সামনে তাহার প্রকৃত মনের চেহারা ধরা পড়িতে দেরি হয় না। এই পলায়ন তাহার তবে মায়ের জবরদস্তির কাছে অসহায়তা নয়, আপন হৃদয়ের কাছেই অসহায়তা। মুখোমুখি সত্যের সম্মুখ হইতে আত্মরক্ষার অক্ষম হৃদয় লইয়া ভীরু পলায়নে অপ্রসন্ন হইলেও একেবারেই ধিক্কার দিতে পারেন না। আরও কঠিন, আরও দৃঢ় হইলেই অবশ্য ভালো ছিল। কিন্তু এই শোভা সম্পদময়ী ধরণীতে জগতের যাবতীয় ভোগের উপকরণের মাঝখানে বসিয়া এই অপরূপ রূপ যৌবনের ডালিখানি অদৃশ্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করিয়া দেবী বনিয়া থাকা কি এতই সহজ? বাল বিধবার তবু তো কৃচ্ছ সাধন বরাদ্দ। বেশ কয়েকদিন কাটে। চিত্রলেখার নিকট হইতে টেলিগ্রামে সংক্ষিপ্ত জবাব আসিয়াছে। ধন্যবাদ, নিশ্চিন্ত। কন্যার প্রচণ্ড দুর্ব্যবহারে চিত্রলেখা কিরূপ পাষাণ বনিয়া গিয়াছে, ভাষাটা তাহারই নিদর্শন। তবুও পিতামহীর সঙ্গে সমস্ত কাশী শহরটা প্রদক্ষিণ করিয়া এবং অসংখ্য দেবী মূর্তি দর্শন করিয়া বেড়াইতে মন্দ লাগে না তাহার। এক অনাস্বাদিত বৈচিত্র্য। কাছের বাজার হইতে কেনা সাধাসিধে কয়েকটা শাড়ি জামাকাপড় চিত্রলেখার কাছে যাহা একান্তই দিনবেশ, তাহাই পরিয়া অক্লেশে ঘুরিয়া বেড়ায় তাপসী। যে মূল্যবান নতুন রেশমি শাড়িখানা বিবাহের পাকা দেখা হিসেবে আসিবার কালে পরনে ছিল, সেখানা নিতান্তই অনাদরে দড়ির আলনায় ঝুলিয়া ধুলা খাইতে থাকে। এত ঘোরায় অনভ্যস্ত ক্লান্ত হেমপ্রভা রাত্রে বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে মরার মতো ঘুমাইয়া পড়েন। জানিতেও পারেন না পার্শ্ববর্তিনীর কুসুম সুকুমার হালকা দেহখানির মধ্যে কি উত্তাল সমুদ্র তোলপাড় করিতে থাকে, কি দুরন্ত কালবৈশাখীর ঝড় বয়। বিনিদ্র রজনীর সাক্ষ্য থাকে শুধু বিনিদ্র নক্ষত্রের দল। কোটি কল্পকাল ধরিয়া যাহারা বহু কোটি মানবের বিনিদ্র রজনীর হিসাব রাখিয়া আসিতেছে। দিন কয়েক পরে গঙ্গা স্নানে যাইবার আগে হেমপ্রভা সুদৃশ্য একখানি ভারী খাম হাতে করিয়া বেজার মুখে নাতনিকে উদ্দেশ্য করিয়া বলেন, এই নাও তোমার চিঠি। ঠিকানাটা টাইপ করা, হাতের লেখা দেখিয়া বুঝিবার উপায় নাই। তবুও যেন কি একটা আশার আশঙ্কায় বুকটা থরথর করিয়া ওঠে তাপসীর। হাত বাড়াইয়া লইবার ক্ষমতাও পর্যন্ত থাকে না। কই, খোলো তো দেখি কি লিখেছে, কার চিঠি? বুঝতে পারছি না। এই বলিয়া তাপসী বন্ধ খামখানায় নাড়াচাড়া করিতে থাকে। খুলিবার লক্ষণ দেখা দেয় না।
তা খুলেই দে না, হাতে পাঁজি মঙ্গলবারের দরকার কি? এ বোধ করি তোমার মার সেই অমূল্য রত্ন মিস্টার মুখুজ্জে না কি যেন, তারই হবে। আশপদ্দাকেও বলিহারি দিই বাবা, বেচারা এই দূর দূরান্তরে এসে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে, তাও নিস্তার নেই। চিঠি লিখে উৎখাত করতে এসেছে গো। আর তুই খোল তো, দেখি আমি কি লিখেছে সে। কড়া করে উত্তর দিয়ে দিবি, বুঝলি? লিখবি, তোমার সঙ্গে কোনো সংসর্গ রাখার ইচ্ছে নেই আমার। তাপসী কোনো উত্তর দেয় না, হয়তোবা দিতেই পারে না। ঘামে ভেজা থরথর কম্পিত মুঠির মধ্যে চাপিয়া ধরিয়া খামখানার অবস্থা শোচনীয় করিয়া তোলে। হেমপ্রভা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নাতনির মুখের চেহারাটা দেখিয়া লইয়া বলেন, তা অবশ্যই তোমার নিজের মন বুঝে কথা। দেহটা নিয়ে পালিয়ে আসা যায়, মন নিয়ে তো আর পালানো যায় না। তা তুমি যদি তোমার ধিঙ্গি মায়ের মতলব মতো ওই ছোড়াটাকেই দুগ্গা দুগ্গা থাক বলো, সে আমার বলবার কিছু নেই। নিজের বিবেচনার কাজ করবার সাহসও আজ আর নেই। যা ভালো বুঝো করবে। অন্যমনস্ক তাপসী বোধ করি ঠাকুমার শ্লেষটা বুঝলেও কারণটা ঠিক হৃদয়ঙ্গম করিতে পারে না। অসহায় হইয়া অন্যমনস্কের সুরে বলে, আমার জন্য তো কেউ কোনোদিন কোনো বিবেচনাই করলে না নানি। তুমি পালিয়ে এলে কাশি, বাবা চিরদিনের মতো পালালেন। পড়ে রইলাম মার হাতে, স্বপ্নের বর স্বপ্ন হয়েই রইল। আমি কি করি বলো তো? হিমপ্রভা আহত অপ্রতিভভাবে বলেন, জানি দিদি, বুঝি তোর ওপর সবাই অবিচার করেছে। দারুণ অভিমানে পালিয়ে এসেছিলাম, কর্তব্য ঠিক করতে পারিনি। মণি যখন চলে গেল তখন আমারই উচিত ছিল যেমন করে তোকে তোর আখেরের ব্যবস্থা করা। দেরি হয়ে গেছে, তবুও পাপের প্রায়শ্চিত্ত এইবার আমি করব। একেবারে তোকে নিয়েই যাব কুসুমপুর, কেউ না থাক। কান্তি মুখুজ্জের প্রতিষ্ঠিত রায়বল্লভের মন্দির তো আছেই, সেখানে গিয়েই খোঁজ করব। দেখি সেই ছোঁড়া কি করে অবহেলা করে তোকে। শুনেছিলাম নাকি বিলেত মিলেতে গেছে। ভগবান জানেন মেম বিয়ে করে বসে আছে কিনা। তাহলেও আমি সহজে ছাড়ব না। তাপসী মৃদু হাসির সঙ্গে বলে, মানুষ তো অমর নয় নানি। তোমার দেওয়া শাস্তি ভোগ করতে আসামি টিকে থাকলে তো। হিমপ্রভা শিহরিয়া ওঠেন। আর ঠিক এই ধরনের একটা আশঙ্কা কি তাহার নিজের হয় নাই? ভালো করিয়া তলাইয়া দেখিলে হয়তো এত নিষ্পৃহ হইয়া থাকিবার কারণও তাহাই। কুমারীর মতো আছে থাক, কেঁচো খুঁড়িতে গিয়া কি শেষে সাপ বাহির করিয়া বসিবেন? কিন্তু এই অবস্থাও তো আর সহনীয় নয়। যা থাকে কপালে, দেশে একবার তিনি যাইবেনই যাইবেন। আর যাই হোক, পিসি শাশুড়ি বুড়িটা নিশ্চয়ই ঠিক খাড়া আছে। বিধবা মেয়ে মানুষের কাঠ প্রাণ, ও আর যাইবার নয়। আর কিছু নাই হোক, সুরাহা যদি নাই হয়, আচ্ছা করিয়া একবার 10 কথা শুনাইয়া দেওয়ার সুযোগ না হয় হোক। কেন, দোষ কি শুধু এই পক্ষেরই? কান্তি মুখুজ্জের অবিমিশ্রকারিতাই কি তাপসীর জীবনটা মাটি করিয়া দিবার যথার্থ কারণ নয়? সেই ভুল শোধরানোর চেষ্টা করা উচিত ছিল তাহাদেরই। রাজলক্ষ্মী যে চেষ্টার কোনো ত্রুটি করেন নাই সেটা না হেমপ্রভা না তাপসী কাহারও জানা নাই। সে যাই হোক, ভিতরে ভিতরে যত আশঙ্কাই থাক, মুখে দমেন না হেমপ্রভা। যাই যাই করিয়া ওঠেন। অলুক্ষণের কথা মুখে আনিস নে তাপস। দুগ্গা দুগ্গা, মেম্মায়ের কাছে এই শিক্ষাটাই হয়েছে বুঝি, যা নয় তাই মুখে আনা। মনে রাখিস, সাবিত্রীর দেশের মেয়ে তুই। জমের বাবারও সাধ্যি হবে না তোর আশার জিনিস কেড়ে নিতে। তাপসী অবিশ্বাসের হাসি হাসে। হাতের খামখানা খুলিয়া দেখিবার আগ্রহ যেন শিথিল হইয়া যায়। সাবিত্রীর দেশের মেয়ে সে, তাই তো। এই কথাটা এত স্পষ্ট করিয়া কেউ তো কোনোদিন বলিয়া দেয় নাই। খামখানা হাতের মধ্যে নিপীড়িত হইতে থাকে।
না পড়িয়া ছিঁড়িয়া ফেলিয়া দেবার মতো মনের জোরও থাকিতে পারে না তাপসীর। সাবিত্রীর দেশের মেয়ে হইয়াও নয়। গঙ্গা স্নানে দেরি হইয়া যায় দেখিয়া হেমপ্রভা তখনকার মতো আর চিঠির বিষয়বস্তু দেখিবার জন্য আগ্রহ প্রকাশ করেন না। ঝোলা মালা লইয়া বাহির হইয়া যান। আর তাপসী? চিঠিখানার বিষয়বস্তু জানিবার প্রয়োজন কি তাহারও আজ নাই? জ্ঞানবতী যেই সংগ্রাম জীবনের সাথে স্পষ্ট করিয়া আবার একবার তাহার মুখোমুখি দাঁড়াইতে হইতেছে তাপসীকে। লোভের সঙ্গে সত্যের সংগ্রাম, বাস্তবের সঙ্গে সংস্কারের। তাপসী কি হার মানিবে? হৃদয়ের সমস্ত শক্তি এক মুহূর্তের জন্য আঙুলের ডগায় কেন্দ্রীভূত করিয়া খামটা একবার ছিঁড়িয়া ফেলিতে পারিলেই তো সবটা চুকিয়া যায়। আচ্ছা, এমনও তো হইতে পারে সব সন্দেহই অমূলক, নেহাতি কোনো বাজে লোকের চিঠি, হয়তোবা লিলিরই। বন্ধু বলিতে অবশ্য কেহই নাই তাপসীর, তবুও তো আত্মীয়তার সূত্র ধরিয়া লিলিও তো একবার জিজ্ঞাসা করিতে পারে তাপসীর অমন সৃষ্টি ছাড়া ভাবে পলাইয়া আসার কারণ কি। অভিও পারে না প্রকাণ্ড একটা চিঠি লিখিতে। তাপসীর পলাইয়া আসার অর্থ জানিতে চাওয়ার অধিকার তাহারও তো থাকিতে পারে। কিংবা মা? তাপসী কিভাবে তাহার মুখে চুনকালি লেপিয়াছে, উঁচু মাথাটা হেঁট করিয়া দিয়াছে, সেটাই শুনাইয়া দিবার মতো উপযুক্ত ভাষা হয়তো এতদিনে সংগ্রহ করিয়াছেন তিনি। টাইপ মেশিনের নিষ্প্রাণ অক্ষরগুলি নিতান্ত নীরব দৃষ্টি মেলিয়া তাকাইয়া থাকে, কোনো উত্তরই দেয় না। বোকার মতোই আগেই ছিঁড়িয়া ফেলার তো কিছুই মানে হয় না। তবুও হঠাৎ সমস্ত শক্তি একত্রীভূত করিয়া খাম সমেত চিঠিখানা খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ছড়াইয়া দেয় তাপসী। না, হেমপ্রভার কাছে খেলো হইতে রাজি নয় সে। বুঝুন তিনি, কাহারও ওপর কোনো মোহ নাই তাপসীর। সাবিত্রীর দেশের মেয়ে শুধু যে নিজের এয়তি রক্ষা করিতেই জানে তা নয়, আপন সম্মান রক্ষা করিতেও সে জানে।